সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী। দ্রুত সময়ে তৃতীয় টার্মিনাল চালু করতে চায় সরকার। সংসদের প্রথম অধিবেশন 12 মার্চ চূড়ান্ত হবে স্পিকার ডেপুটি স্পিকার। মোহাম্মদপুরে থামছে না চাঁদাবাজি, ছিনতাই, যুবককে কুপিয়ে জখমের ঘটনায় আটক 5। দলীয় পরিচয়ে কেউ সন্ত্রাসী কার্যক্রম করতে পারবে না, হুঁশিয়ারি স্থানীয় এমপি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা। 3 জন গুলিবিদ্ধ সহ আহত 10। মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে টানা 4 ঘন্টা সংঘর্ষ। এবং শুল্ক চুক্তির ভবিষ্যৎ নিয়ে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে বাংলাদেশ, জানালেন বাণিজ্য সচিব। বিশ্বব্যাপী শুল্ক বাড়িয়ে 15% করলেন ট্রাম্প। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। সচিবালয়ে আজও কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টার পরপরই তিনি সচিবালয়ে তার কার্যালয়ে প্রবেশ করেন। দিনভরই বেশ কিছু বৈঠক করেন সরকার প্রধান। শাহজালালের 3rd টার্মিনাল চালুর বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে সভা করেন প্রধানমন্ত্রী। পরে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী জানান, দ্রুতই 3rd টার্মিনাল চালু করতে চায় সরকার। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। রোববার সকাল 9টার কিছু পরে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। দিনের শুরুতেই সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। বেলা 11টায় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতও সৌজন্য সাক্ষাৎ করেন তার সঙ্গে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল কবে চালু হবে তা নিয়ে ধোঁয়াশা দীর্ঘদিনের। কথা ছিল অবিলম্বে চালু হবে গুরুত্বপূর্ণ এই টার্মিনাল, কিন্তু কেন সেটি হলো না তা জানতে সংশ্লিষ্টদের নিয়ে বেলা 12টায় বৈঠকে বসেন সরকার প্রধান তারেক রহমান। বৈঠক শেষে বিমানমন্ত্রী জানান, দ্রুত সময়ে শাহজালালের 3rd টার্মিনাল চালু করতে চায় সরকার। এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। গভর্নমেন্ট বিগত সরকার কোথায় রেখে গেছে 3rd টার্মিনালের ইস্যুটা, কারণ এইভাবে তো লিঙ্গারিং করতে পারবে না। তো ওইটা আমরা একটা স্টক টেক মিটিং হয়েছে, দ্যাটস অ্যাবাউট ইট। এবং পরবর্তীতে মানে কি আমরা পদক্ষেপ নেই এগুলো রিভিউ করে দেন উই উইল লুক অ্যাট ইট। এরপর সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন সংক্রান্ত একটি সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সংসদের প্রথম অধিবেশন 12 মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। চূড়ান্ত হবে স্পিকার ডেপুটি স্পিকার। সচিবালয়ে তিনি আরও বলেন, অধিবেশনে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার 15 দিন আগে কমপক্ষে প্রজ্ঞাপন করতে হয়। তো এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। তো মহামান্য রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেই মতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে। শিক্ষা খাতকে দলীয় প্রভাব মুক্ত রাখতে চায় সরকার। শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপনের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে জোট নেতাদের এই আশ্বাস দেন তিনি। শিক্ষকদের কোনো দাবি নিয়ে মন্ত্রণালয়ে যেতে হবে না বলেও জানান তিনি। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, শিক্ষার সব কারিকুলামকে এক ছাতার নিচে নিয়ে আসা হবে। আমি একটা জিনিস গুরুত্ব দিয়ে বলবো যে এখন আপনারা আস্থা রাখতে পারেন, সকল কাজগুলো হবে, সকল মূল্যায়নগুলো হবে। শুধু আপনাদেরকে একটু সময় দিতে হবে, কারণ আমি এবং মন্ত্রী মহোদয় আমরা হুটহাট করে কিছু করতে চাই না। আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা পলিসিগত চেঞ্জ এমন ভাবেই আনতে চাই যে আগামী 5 বছর পর, 7 বছর পর বা 8 বছর পর আবার এইভাবে করে আপনাদের এখানে না আসতে হয়। যেহেতু এটা নতুন বাজেট না, তারপরে এগুলি ফাংশনাল করতে সময়ও লাগবে। তবুও আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব, দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা। রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী তাইম হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিন ট্রাইব্যুনালে নিজের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন
জুলাইয়ে আহত ইমরান হোসেন। এদিকে জঙ্গি নাটক সাজিয়ে 9 জন হত্যায় শেখ হাসিনাকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। নির্মম সেই হত্যাকাণ্ডের দায়ে এবার বিচারের মুখোমুখি অভিযুক্তরা। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে 29 মার্চ মামলার সূচনা বক্তব্য ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। এই মামলায় 2 জন আসামি গ্রেফতার হয়ে আদালতে আছেন, 2 জন আসামি আদালতে তাদের নির্দোষ দাবি করেছেন। একই দিনে সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেন গণ অভ্যুত্থানে আহত ইমরান হোসেন ও শহীদ সিফাতের বাবা। আন্দোলনকারী ছাত্রদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে। তার একটি গুলি ওনার সন্তান এই 18 বছর বয়সী সিফাতের মাথায় লেগে ওখানেই সে মারা যায়। আসামির পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন এনাদেরকে দায়ী মনে করেন। ওনারা বলেছেন যে তারা যদি পরামর্শ করে কারফিউ জারির সিদ্ধান্ত না নিত তাহলে আমার সন্তান সহ এই হাজার হাজার মানুষ নিহত হতো না। এছাড়া কুষ্টিয়ায় 6 জনকে হত্যার দায়ে অভিযুক্ত হাসানুল হক ইনুর পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল 2। অন্যদিকে রাজধানীর জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ পলাতক 6 আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। বগুড়া 6 এবং শেরপুর 3 আসনের উপনির্বাচন 14 এপ্রিলের আগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে সংসদ তার নির্ধারণের পরে সিটি কর্পোরেশন ভোটের সিদ্ধান্ত নেবে ইসি। পার্লামেন্ট বসার পর এই বিল যদি বা এই অর্ডিন্যান্স যদি রেটিফাই হয় তাহলে সেটা ওইভাবে হবে। আর যদি এটা পরিবর্তন হয় বা আগের অবস্থায় ফিরে যায় তাহলে একরকম। আমরা উই আর ওয়েটিং ফর পার্লামেন্ট সেশন। সংরক্ষিত মহিলা আসন তো ভোট অলরেডি শুরুই হয়ে গেছে, কারণ এটা মূলত যারা সংসদের প্রতিনিধিত্বকারী দল তাদেরই নির্বাচন। তারা যাদেরকে মনোনীত করবেন আমরা মূলত ধরে নিতে পারি ওইটাই নির্বাচন। আনুষ্ঠানিকভাবে শপথের থেকে 90 দিনের মধ্যে এটা করার কথা। সময় সংবাদে আরও থাকছে। ছদ্মনাম ব্যবহার করে গৃহকর্মী পেশার আড়ালে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট। রাজধানীর উত্তরায় গৃহকর্ত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, মূল অভিযুক্ত সহ গ্রেফতার 2। মোহাম্মদপুরে থামছে না চাঁদাবাজি ছিনতাইয়ের ঘটনা। গতরাতে এমব্রয়ডারি ফ্যাক্টরিতে একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় রাসেল জুনায়েদ গ্যাং। এ ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় আদাবর থানা ঘেরাও এবং মামলা করেছেন ব্যবসায়ীরা। অভিযুক্ত রাসেলের বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ। 19 ফেব্রুয়ারি মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুপুর 12:57 4-5টি মোটরসাইকেলে আসা কয়েকজন দাঁড়ান শাহিনের গ্যাসের দোকানের সামনে। দোকানের মালিক উপস্থিত না থাকলেও ছিলেন কর্মচারী। ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে আসা ব্যক্তিরা দোকান কর্মচারীকে হুমকি দিচ্ছে। কথা বলার এক পর্যায়ে মোটরসাইকেলে আসা এক ব্যক্তির হাতে থাকা ইলেকট্রিক একটি বস্তু দিয়ে ঘাড়ে শক দেয়। দোকানটির কর্মচারী জানান, ইলেকট্রিক শক দেওয়ার পর তার কাছ থেকে 2 লাখ টাকা চাঁদা চাওয়া হয়। 4টা মোটরসাইকেল নিয়ে 8 জন আসছিল। আসে বলে যে তোমার মহাজন আমার একটু ইলেকট্রিক শর্ট দিয়ে এখানে একটু শর্ট দিছিল, দিয়ে বলছিল যে তোমার মহাজনরে বলো যে 2 লাখ টাকা যে কালকের মধ্যে না দিলে ওনারে শুট করবো আর কি। দোকান মালিকের অভিযোগ, সপ্তাহখানেক আগে থেকেই 2 লাখ টাকা চাঁদা চেয়ে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল ফারুক। মানে যারা স্টাফ আছে তারা দোকান খুলতে ভয় পাচ্ছে, তারা হুমকি ধমকি দিয়ে গেছিল, তো এই কারণে তারা জীবনের নিরাপত্তার খাতিরে আমরা দোকান আপাতত বন্ধ রাখছি। এর মধ্যে শনিবার রাতে মোহাম্মদপুর আদাবর এলাকায় চাঁদা না পেয়ে একটি এমব্রয়ডারি ফ্যাক্টরির 3 কর্মচারীকে কুপিয়ে জখম করে 10 থেকে 12 জন সন্ত্রাসী। ভুক্তভোগীরা থানা ঘেরাও করলে জড়িত অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে 3 রাস্তার মোড় এলাকা, যেখানে দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটে অহরহ। 2 দিন আগেও ফুটপাতে বসা ভ্যান থেকে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ হলেও এ বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি কেউ। এসব ঘটনায় মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের মধ্যে আবারও ছড়িয়েছে আতঙ্ক। সরকারের কাছে নজরদারি বাড়ানোর দাবি তাদের। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু তোলার সময় বাধা দেয় গ্রামবাসী।
এ সময় বালু দস্যুদের গুলিতে ৩ জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হন। পুলিশ জানায় সকালে নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চর লাপাং গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চর লাপাং গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে অর্ধ শতাধিক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে নদী তীরবর্তী চর লাপাং গ্রামসহ আশপাশের এলাকার নদী ভাঙনের কবলে পড়ে। ভুক্তভোগীদের অভিযোগ, বালু তোলায় বাধা দেয়ায় ড্রেজারে থাকা অস্ত্রধারীরা গ্রামবাসীর উপর হামলা চালায়। এতে অন্তত 3 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। মাদারীপুরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ালো দুপক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছেন অন্তত 2 জন। শনিবার সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে রাত 9টা থেকে টানা 4 ঘন্টা সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কখনো মমতাজ, কখনো মারুফা, কখনো আবার রোজিনা, কণা, এমনকি নূরজাহান, সবই ছদ্মনাম। যদিও আসল নাম বিলকিস। মিথ্যা তথ্য দিয়ে গৃহকর্মী পেশার আড়ালে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট করাই তার কাজ। রাজধানীর উত্তরায় আয়েশা আক্তার হত্যার রহস্য উদ্ঘাটনের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই। গ্রেফতার করা হয়েছে 2 জনকে। 17 ফেব্রুয়ারি দুপুর 2:30টায় পলিথিনের ব্যাগ হাতে রাজধানীর উত্তরার 7 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি বাসা থেকে বের হয়ে যেতে দেখা যায় এই নারীকে। পুলিশ বলছে তার নাম বিলকিস, পেশায় গৃহকর্মী। গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে পানির সঙ্গে কৌশলে চেতনানাশক পান করিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য এটি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক গৃহকর্ত্রী আয়েশা আক্তারকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় স্বামীকে ভর্তি করা হয় আইসিইউতে। আমার মা খুব শৌখিন মানুষ ছিলেন। আমরা 2 ভাই, আমরা ছোটোখাটো ফ্যামিলি। আমার মাকে আমরা খুব আদরে রাখতাম। আমার মা সবসময় স্বর্ণ পছন্দ করতেন। তা আমার মায়ের গায়ে আমরা কোনো স্বর্ণ যখন সুরতহাল করা হচ্ছিল, সেই স্বর্ণগুলো আমরা পাইনি। এ ঘটনায় মামলার পর ময়মনসিংহ, জামালপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। একজন গৃহকর্মী, আরেকজন জুয়েলারি দোকানের মালিক। পুলিশ বলছে পেশাদার অপরাধী বিলকিস। এখন পর্যন্ত তার 6টি নাম পাওয়া গেছে। এই সেম ধরনের যে মামলাগুলা ঢাকা সিটিতে, আমরা এই মামলাগুলা পর্যালোচনা করতে গিয়ে অনেকগুলো ছবি আসে। তার ভিতরে সেই ছবিগুলা আমরা বাদীপক্ষকে দেখানোর পরে এক পর্যায়ে কিন্তু ভিকটিমের যে পুত্রবধূ, সে চিৎকার করে বলে ওঠে যে এই মেয়েটাই তো আমাদের বাসায় আসছিল, এই মেয়েটাই তো আমাদের বাসায় এসেছিল। বিলকিসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। পিবিআই বলছে পরিচয় লুকিয়ে গৃহকর্মী পেশার আড়ালে চুরি করাই তার কাজ। এইবারে সে প্রথম অ্যারেস্ট না, এবং সেই ঘটনায় আরও মামলা যেহেতু আছে, সে মামলায় কিন্তু প্রথম অ্যারেস্ট না, মামলা তার বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে, মামলাগুলো ডিল করা হয়েছে। হয়তো কোনো ফাঁকফোকর গলে সে বেরিয়ে যায়। গৃহকর্মী নিয়োগের আগে সঠিক তথ্য যাচাইয়ের পরামর্শ পুলিশের। যখন আপনারা গৃহকর্মী নিয়োগ দিবেন, তাদের আইডিটা নিশ্চিত করবেন, এনআইডি সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার 5 দিনের মাথায় পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। রোববার সকালে তিনি শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানান উপাচার্যের প্রোটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান রোববার সকালে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলনের সঙ্গে দেখা করে উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়েছেন। তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড 1 অধ্যাপকের পদে ফেরার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানা গেছে, উপাচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন। বিশ্বব্যাপী ট্রাম্পের আরোপ করা আগ্রাসী শুল্ক বাতিলের পর ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তির কি হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই ধোঁয়াশা কাটাতে চলতি সপ্তাহে মার্কিন প্রশাসনের সঙ্গে অনলাইনে বৈঠক হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। তবে নতুন করে দর কষাকষির যে সুযোগ তৈরি হয়েছে, সেখানে যেন চুক্তির শর্ত মানতে তড়িঘড়ি করা না হয়,
সেই পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ী ও দ্বিপাক্ষিক বাণিজ্য বিশেষজ্ঞরা। এভাবেই গত বছরের এপ্রিলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হয় আগস্টের প্রথম সপ্তাহে। এই শুল্ক গেল শুক্রবার বাতিল ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। যদিও ট্রাম্পের বাড়তি শুল্কের বোঝা কমাতে গেল 9 ফেব্রুয়ারি একটি বাণিজ্য চুক্তি করে ঢাকা ওয়াশিংটন। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ এই চুক্তির শর্ত পুনর্বিবেচনা করার সুযোগ পেল বলে মনে করেন দ্বিপাক্ষিক বাণিজ্য বিশ্লেষকরা। এখন বাংলাদেশকে চুক্তিটা রিনেগোশিয়েট করার জন্য আবার চেষ্টা করতে হবে, কারণ চুক্তিতে অনেকগুলো ধারা আছে, শুধু রেসিপ্রোকাল টেরিফ না, এর বাইরেও আরো অনেকগুলো বিষয় আছে যেটা প্রতিপালন করা বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জিং হতে পারে। আমার মনে হয় যে এটা একটা সুযোগ হলো বাংলাদেশকে সেই অবস্থাটা পরিবর্তন করার। এই সুযোগ কাজে লাগাতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিচ্ছেন রপ্তানি বাজারে অসম প্রতিযোগিতার চাপে থাকা বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তারা। যেহেতু সুপ্রিম কোর্ট একটা রায় দিয়া আগের ট্যারিফটা বাতিল করেছে, সুতরাং এর প্রেক্ষিতে আর আমাদেরও নতুন সরকার আসছে, এই দুইটাকে কেন্দ্র করে আমরা নতুন করে এটা ভাবা যায় কিনা আমি সরকার প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী দুইজনকে বিনীত অনুরোধ করব, সাথে বাণিজ্য মন্ত্রীকে। মার্কিন আদালতের রায় আপিলে টিকবে কিনা কিংবা টিকলেও ট্রাম্প প্রশাসন কি সিদ্ধান্ত নেবে তা জানতে অপেক্ষা করতে হলেও বাণিজ্য সচিব বলছেন চলতি সপ্তাহেই হবে ঢাকা ওয়াশিংটন বৈঠক। মিটিংটাই মূলত মূল সহসাই করবো, আমরা সহসাই করবো। এই সপ্তাহে হবে, এই সপ্তাহে আমরা একটা সভা করবো, আমরা মাননীয় মন্ত্রীর সাথে কথা বলবো। দ্বিপাক্ষিক চুক্তির শর্ত মানতে তড়িঘড়ি না করার পরামর্শ বাজার বিশ্লেষকদের। তোফাজ্জল হুসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পরও শুল্ক বাড়ানোর পথে হেঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10% থেকে বাড়িয়ে বিশ্বব্যাপী শুল্ক 15% করার ঘোষণা দেন তিনি। সেকশন 122 আইনের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। এ নিয়ে দেশটির ভেতরে ও আন্তর্জাতিক মহলে চলছে সমালোচনার ঝড়। বিশ্বজুড়ে সমালোচনা ও দেশের ভেতরে বিতর্কের ঢেউ উঠলেও নিজের মর্জি থেকে পিছু হটতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে আমদানি পণ্যে আরোপিত 10% বৈশ্বিক শুল্ক বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন এটি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে দাবি করেন বহু দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে বাণিজ্যে ক্ষতিগ্রস্ত করছে। এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট 6-3 ভোটে রায় দেন জরুরি আইনের আওতায় উচ্চ শুল্ক আরোপ করে ক্ষমতার সীমা অতিক্রম করেছেন প্রেসিডেন্ট। রায়ের পর ট্রাম্প ভিন্ন একটি বাণিজ্য আইন সেকশন 122 ব্যবহার করে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। এখন সেই হার বাড়িয়ে 15% করা হয়েছে। আইন অনুযায়ী এই শুল্ক 150 দিনের জন্য বলবৎ থাকবে। এরপর কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। ট্রাম্পের এই ঘোষণায় সমালোচনার ঝড় উঠেছে দেশটির ভেতরেই। ডেমোক্রেট কংগ্রেসম্যান টেড লিউ বলেন সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে জনগণের উপর চাপ দিচ্ছেন ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বলেন প্রেসিডেন্ট যেভাবে নতুন করে শুল্ক আরোপ করছেন তা প্রমাণ করে তিনি দেশবাসীর পরোয়া করেন না। অন্যদিকে সিনেটর জন ফেটারম্যান বলেন চীনের বিরুদ্ধে শুল্কে তিনি সমর্থন দিতে পারেন, তবে মিত্র দেশের উপর শুল্ক আরোপের পক্ষে নন। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন শুল্ক নিয়ে অনিশ্চয়তা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতিকর। জানান ওয়াশিংটন সফরের আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বিত অবস্থান নেবেন তিনি। এছাড়াও শুল্ক বিষয়ে অনিশ্চয়তা দূর করার আহ্বান জানান মের্জ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী দ্রুত সময়ে 3য় টার্মিনাল চালু করতে চায় সরকার। সংসদের প্রথম অধিবেশন 12 মার্চ, চূড়ান্ত হবে স্পিকার, ডেপুটি স্পিকার। এবং মোহাম্মদপুরে থামছে না চাঁদাবাজি, ছিনতাই, যুবককে কুপিয়ে জখমের ঘটনায় আটক 5। দলীয় পরিচয়ে কেউ সন্ত্রাসী কার্যক্রম করতে পারবে না, হুঁশিয়ারি স্থানীয় এমপি। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ইনান, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।